গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গল্পটা। অসাধারণ একটি গল্প। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ফুল আমার ভীষণ পছন্দ, ভীষণ মানে ভীষণ। সামান্য বন্য ফুল দেখলে আমি খুশি হয়ে যাই। এমনকি ফল হওয়ার আগে যে ফুল হয় ওই ফুলগুলো আমার ভালো লাগে। একবার চাচিমণির দেখা থেকে খুব শখ করে ছাদে করলার বীজ লাগিয়েছিলাম। সেটা থেকে কদিন পর গাছও হয়েছিল। আমি প্রতিদিন নিয়ম করে পানি দিতাম। একদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখি দুটো হলুদ ফুল হয়েছে করলা গাছে। সেই খুশিতে দিয়ে আমি কতদিন নেচেছি। এটুকুতেই বোধ হয় আন্দাজ করা যায় আমি কতটা ফুলপ্রেমী। উপহার আমার ততটা পছন্দ না হলেও কেউ যদি আমাকে ফুল উপহার দেয় আমি তাকে ফিরিয়ে দিতে পারি না। এই যে রাহাত ভাই আজ আমার জন্য বৃষ্টিতে ভিজে ফুল নিয়ে এসেছেন, এটা তো আমার কাছে কল্পনাতীত এবং অনাকাঙ্ক্ষিত। তবুও আজ আমি খুশি হতে পারছি না, এমনকি অবাকও নয়। মনের ভার এত বেশি যে ফুলও আমার কাছে এখন দুঃখের প্রতীক। আমাকে এভাবে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখে রাহাত ভাইয়ের হাস্যোজ্জ্বল মুখটায় অন্ধকার নেমে এলো। তবে সে তার স্বভাবসুলভ গাম্ভীর্য ভাবটা আনেনি, বরং বেশ আদর মাখানো কণ্ঠে শুধু বলেছেন, তোমার কি এখনো মন খারাপ? আমি জবাব দিতে পারলাম না। বুকের ভেতর থেকে একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি ফুলগুলো আমার টেবিলের উপর রেখে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করো না প্রিয়, আমি আছি তো তোমার সাথে। দিন শেষে কেউ থাকে না আমি জানি। খুব প্রিয় মানুষও যে মুহূর্তে বদলে যেতে পারে তা এখন আর আমার থেকে ভালো কে জানে। কিন্তু রাহাত ভাইয়ের মুখ নিঃসৃত এটুকু কথা, আমি আছি তো তোমার সাথে, আমার পুরো হৃদয়টাকে যেন মুহূর্তেই শীতল করে দিল। আমি প্রথমবারের মতো আশ্চর্যজনকভাবে ইচ্ছে হলো তাকে একটাবার জড়িয়ে ধরতে, কিন্তু সেই দুঃসাহস কিংবা ভুল কোনোটাই আমি করলাম না। দমিয়ে নিয়েছি ইচ্ছেটাকে। চোখে পানি টলমল করছে। রাহাত ভাই সেটাও লক্ষ্য করছেন। আলতো হাতে চোখের পানি মুছে দিয়ে বললেন, এই চোখে গাঢ় কালো কাজল মানায়, পানি না। রাহাত ভাইয়ের এই ছোট ছোট যত্নগুলো আমার ওপর যে প্রভাব ফেলতে শুরু করছিল তা আমি বুঝতে পেরেছিলাম কিছুদিন পর থেকে। চাচিমণি একদিন আমাকে তার রুমে ডেকে পাঠালেন। তখন আমি কিছুক্ষণ আগে মাত্র কলেজ থেকে বাড়িতে ফিরেছি। আমি চাচিমণির রুমে যেতেই চাচিমণি বললেন, বস। আমি খাটের ওপর পা ঝুলিয়ে বসলাম। চাচিমণিও একটু দূরত্ব রেখে খাটে বসে বললেন, তোর চাচু তোর জন্য হোস্টেল খুঁজেছে, কিন্তু এই মাসে কোনো সিট ফাঁকা পায়নি। সামনের মাসে 1 তারিখ থেকে খালি হবে। আমার কিছু বলার ভাষা নেই, শুধু বললাম, আচ্ছা। তোর কলেজ থেকে হোস্টেল সামনেই, যাতায়াতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, পরিবেশ আমিও গিয়ে দেখে এসেছি, ওদের রান্নাও ভালো। তাও যদি তোর ভালো না লাগে ওই খাবার, তাহলে আমাকে কল দিস। আমি 3 বেলা খাবার তোর চাচুকে দিয়ে পাঠিয়ে দেবো, ঠিক আছে? চাচিমণি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। আমার দৃষ্টি নত। রুমে নীরবতা। চাচিমণি নিজেই সেই নীরবতা কাটিয়ে জিজ্ঞেস করলেন, কলেজ থেকে এসে খেয়েছিস? না, এখনো খাইনি। আচ্ছা, যা খেয়ে নে তাহলে। আমি ঠিক আছি বলে উঠে দাঁড়ালাম। দরজা পর্যন্ত যেতে আবার চাচিমণির কণ্ঠস্বর ভেসে এলো, প্রিয়তা। আমি দাঁড়িয়ে পড়লাম। পেছনে তাকিয়ে দেখলাম চাচিমণিও বসা থেকে উঠে দাঁড়িয়েছেন। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তখনও তাকিয়ে আছি। চাচিমণি হঠাৎ করেই আবেগ মাখানো কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই কি এখন আমাদের ঘৃণা করিস? আমি হাসলাম। হাসিটা কেন জানি আপনা আপনি চলে এসেছে। ঠোঁটে হাসি ঝুলিয়েই বললাম, ঘৃণা কেন করবো চাচিমণি? তোমরা আমার কথা ভাবছো, কত চিন্তা করছো আমার জন্য। তোমরা তো আমার ভালোই চাচ্ছ। শুধু কষ্টটা কোথায় জানো চাচিমণি? তোমরা আমার ভালোটাই শুধু চাইলে, আমাকে চাইলে না। চাচিমণির চেহারা নির্বিকার। ঘুরে চলে আসার সময় কখন যে আমার 2 চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো টেরই পাইনি। এই ঘটনার পর থেকে সত্যি বাড়িতে নিজেকে আশ্রিতা বলে মনে হচ্ছিল আমার। আমি সময় গুনছিলাম, কবে আসবে 1 তারিখ আর কবে আমি এই বাড়ি ছাড়তে পারবো। যেই বাড়িটাই একসময় আমার কাছে সুখের নীড় ছিল, সেই বাড়িতে এখন আমার দম বন্ধ হয়ে আসে। সবার মাঝে থেকেও নিজেকে একা লাগার অনুভূতিটা ঠিক বোঝানোর মতো নয়। এর চেয়ে ভালো আমি অচেনা জায়গায় অচেনা মানুষজনদের সাথে থাকবো। বিছানার এক কোণে শুয়েছিলাম। রিদি এলো তখন দৌড়ে। এক লাফে বিছানায় উঠে বসে বলল, আপু জানো আজ কত সুন্দর চাঁদ উঠেছে? আমি ওর মুখের দিকে তাকিয়ে কী রিয়াকশন দেব বুঝতে পারছিলাম না।
অবশ্য ওর মন তো আর আমার মনের মতো ভীষণও নয়। আমি হালকা হেসে বললাম, না জানি না, দেখিনি। চলো তাহলে দেখে আসি। কোথায় যাব? ছাদে? ধুর না, পাগল নাকি? রাত বাজে 8টায়, এখন যাব ছাদে? তাতে কি, ছাদে যেতে আবার সময় অসময় আছে নাকি? তুমি চলো তো। হৃদি এক প্রকার টেনে টুনে আমাকে ছাদে নিয়ে গেল। কিন্তু সত্যি বলতে ছাদে এসে আমার প্রচণ্ড ভালো লাগছিল। এত সুন্দর থালার মতো একটা রূপালি ছাদ, অগণিত তারা আকাশের বুক জুড়ে ছড়িয়ে ছিটে আছে। ছাদে বেশ শীতল বাতাসও আছে। ভালো লাগছে? জিজ্ঞেস করলো হৃদি। আমি মাথা নাড়িয়ে বললাম, ভীষণ। হৃদি আর আমাকে ঘাটালো না, আমার মতোই চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে বলল, তুমি কি ভাইয়াকে ভালোবাসো? ওর মুখে এরকম প্রশ্ন শোনার চেয়েও আমি বেশি অবাক হচ্ছি এটা ভেবে যে আমি আগের মতো তৎক্ষণাৎ কেন না বলতে পারছি না। আমাকে কেন এত ভাবতে হচ্ছে? তবে আমি উত্তর দেওয়ার আগেই হৃদি বলল, ভাইয়া কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে। আমাকে কেউ ভালোবাসে না হৃদি, কেউ না। না, আমিও না। হুম, তুমি এভাবে বলতে পারলে আমি তোমাকে কত ভালোবাসি। এতক্ষণ আমি রেলিংয়ের উপর হাত রেখে দাঁড়িয়েছিলাম। এবার রেলিং ছেড়ে হৃদির মুখের দিকে তাকালাম। মেয়েটা যে আমার কথায় ভীষণ কষ্ট পেয়েছে বোঝাই যাচ্ছে। আমি এক হাত ওর কাঁধে এবং অন্য হাত ওর গালে রেখে বললাম, আমার মতো অনাথ আশ্রিতাদের ভালোবাসা যায় না হৃদি, বড়জোর করুণা করা যায়। কেউ করুণা করে, কেউ দয়া করে, কেউ বা মায়া করে। রাহাত ভাই আমাকে ভালোবাসে না, করুণা করে। চাচ্চু আর চাচিমণি দয়া করে, তুই করিস মায়া। তুমি বলতে যাচ্ছ জীবনে তোমাকে কেউ কখনো সত্যিকারে ভালোবাসেনি? না রে, অতটা ভাগ্যবতী হয়েও তো আমি জন্মাইনি। তাহলে আজ আমি দোয়া করে দিচ্ছি, তোমার জীবনে এমন একজন ভালোবাসার মানুষ আসুক যে তোমাকে সব বিপদ আপদ থেকে আগলে রাখবে, তোমার অতীতের কষ্ট মুছে দেবে, তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসবে। আর সেদিন তোমারও ভুল ধারণা ভাঙবে যে দুনিয়ার বুকে তুমি একজন ভাগ্যবতী নারী। ছোট মেয়েটার মুখে এত দামি কথা শুনে আমি সত্যি আপ্লুত না হয়ে পারলাম না। হৃদির কপালে চুমু খেয়ে বললাম, তুই একটু বেশি ভালো হৃদি। আসতে পারবো? ছাদের দরজায় আমি আর হৃদি একসাথেই তাকালাম। দেখি রাহাত ভাই এসেছেন। হৃদি বলল, আসো না। রাহাত ভাই এগিয়ে এসে হৃদিকে একটা আইসক্রিম দিল হাতে। হৃদি জিজ্ঞেস করলো, একটাই? কয়টা লাগবে? প্রিয়তাপুর জন্য আনোনি? না, ওর খেতে হবে না। হৃদি আক্ষেপ নিয়ে আমার দিকে তাকালো। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে একটু আগে বলা আমার কথাগুলো বিশ্বাস করতে শুরু করেছে। রাহাত ভাই তখন ওকে বললেন, নিচে যা। হৃদি মন খারাপ করে বলল, যাচ্ছি। ওর আমার প্রতি এত মায়া, আমি চুপচাপ হৃদির চলে যাওয়া দেখছি। তোমারও মন খারাপ হলো? জিজ্ঞেস করলেন রাহাত ভাই। আমি জিজ্ঞেস করলাম, আমার? না, কেন? তোমার জন্য আইসক্রিম আনিনি বলে? আমি তো আপনাকে আইসক্রিম আনতে বলিনি। তাও ঠিক। একটুখানি থেমে বলল, তবে তুমি না বলা সত্ত্বেও অন্য কিছু এনেছি। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। তিনি প্যান্টের পকেট থেকে দুটি কিটক্যাট বের করে দিলেন। বললেন, আশা করছি চকলেট খেলে ঠান্ডা লাগবে না। বৃষ্টিতে ভিজে ভিজে কয়েকদিন ধরেই আমি ঠান্ডা কাশিতে ভুগতেছি। ওষুধ খেয়েও কাজ হচ্ছে না। উনি যে এই ছোটো বিষয়গুলোও খেয়াল রাখছেন এবং খুব নীরবে যত্ন নিচ্ছেন, এসব না চাইতেও আমার নজর কাটছে। তার প্রতি আমার মন নরম করে দিচ্ছি। কিন্তু আমি চাই না এমন কিছু হোক। সমস্যা শেষ করতে চাচ্ছি, বড় করতে না। কিন্তু এভাবে চলতে থাকলে কতদিন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবো আমি সেটাও জানি না। এখন আমার জন্য উত্তম পথ একটাই, সবার থেকে দূরে চলে যাওয়া, বিশেষ করে রাহাত ভাইয়ের থেকে। মজার বিষয় হচ্ছে উনি এখনও আমার বাড়ি ছাড়ার ব্যাপারে কিছুই জানেন না। যখন জানবেন তখন ঠিক কেমন প্রতিক্রিয়া দেখাবেন তাও জানি না। আমি গোপনে দীর্ঘশ্বাস নিয়ে তাড়াহুড়ো করে বললাম, ঘরে যাই। দাঁড়াও, এখনও শেষ হয়নি তো। কি? যা এনেছি। উনি এবার ওনার শার্টের বুক পকেট থেকে একটা লাল টুকটুকে ছোট্ট গোলাপ বের করলেন। আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ধরো। আমি বিস্ময় নিয়ে তাকিয়ে আছি। উনি তাড়া দিয়ে বললেন, ধরো কুইক। আমি ফুলটা নিলাম দ্রুত। এবার উনি প্যান্টের বাম পকেট থেকে একটা ফুল বের করে আমার হাতে দিলেন এবং ডান পকেট থেকে এভাবে প্যান্টের পেছনে পকেট থেকেও একটা একটা করে ফুল বের করতে হাতে দিলেন। এরপর আমাকে আরও অবাক করে দিয়ে উনি শার্ট খুলতে লাগলেন। আমি প্রায় ফাঁকা চিৎকার করে বললাম, কি করছেন? উনি শার্টের বোতাম খোলার সময় আমার দৃষ্টি সরিয়ে নিয়েছি সাথে সাথেই। উনি বললেন, তাকাও।
না, আরে তাকাও, আমি ন্যাকেড না। আমি ভয়ে ভয়ে তাকালাম। উনি ওনার কালো শার্টটা দুই দিকে মেলে ধরতেই দেখি প্যান্টের ইনে কোমর ভর্তি গোলাপ ফুল। আমি আঁতকে উঠে বললাম, এসব কি? উনি ফুলগুলো হাতে নিতে নিতে বললেন, কি মানে? অন্ধকারে কি বোঝা যাচ্ছে না? গোলাপ ফুল এভাবে এনেছেন কেন? তোমার জন্যই। মা দেখলে তো আবার পরে তোমার ওপরে রাগ করবে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। আমি কোন রাহাত ভাইকে দেখছি? উনি ফুলগুলো আমার হাতে দিয়ে বললেন, এভাবে তাকিয়ে থেকো না তো, আবার কিন্তু প্রেমে পড়ে যাব। আমি দীর্ঘশ্বাস লুকিয়ে বললাম, আমি আপনার জন্য সঠিক নই। কেন বারবার কাছে আসতে চাচ্ছেন? কেন চাচ্ছেন আপনাকে আমার মায়ে বাঁধতে? কেন আমার থেকে দূরে থাকছেন না আপনি? রাহাত ভাই মুচকি এসে আমার দিকে তাকিয়ে বলল, তুমি শান্ত নদীর মতো প্রিয়। তোমার মধ্যে অদ্ভুত একটা জাদু আছে, প্রশান্তি আছে, যা আমাকে বারবার তোমার কাছে টেনে নিয়ে আসে। বাইরে আসে এত বৃষ্টি, কবে যে এই আষাঢ় মাসটা শেষ হবে? আমি তাড়াহুড়ো করে আজ বের হয়ে গেছি। ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি আজ, তাই নাস্তাও করতে পারিনি। রাহাত ভাইকেও দেখলাম না আজ। আমার অবশ্য এতে অত মাথা ব্যথাও নেই। সময় মতো কলেজ যেতে হবে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আজ আমার একটা ক্লাস টেস্ট আছে। বৃষ্টির মধ্যে আমি ছাতা ছাড়া বের হয়ে গেছি। পেছন থেকে তখন চাচুর কণ্ঠ পেলাম। চাচু হন্তদন্ত হয়ে ছাতা নিয়ে দৌড়ে এসেছেন। আমার মাথায় ছাতা ধরে বললেন, বৃষ্টি হচ্ছে দেখছিস না? আমি চুপ করে তাকিয়ে আছি। যে এই ঘটনার পর থেকে চাচু এই পর্যন্ত আমার সাথে আর কথা বলেনি। এমনকি সামনে বসে একসাথে খাবার খাওয়া সত্ত্বেও আমার মুখের দিকে তাকাননি। এতটাও অপরিচিত ব্যবহার করেছিলেন আমার সাথে। সেই জায়গা থেকে আজ এতদিন বাদে পুরনো চাচুকে ফিরে পেয়ে এবং তার যত্নে আমার দু চোখ ভরে উঠেছে মুহূর্তেই। চাচু কিন্তু আমার সাথে বেশি কথা বলেনি। বাড়ির সামনে থেকেই নিজে একটা সিএনজিতে উঠিয়ে দিয়েছে। ভাড়া আর ছাতা আমার হাতে দিয়ে বললেন, সাবধানে যাস। যদিও চাচু ভীষণ গম্ভীর হয়েছিলেন, তবে আমার মনটা আজ এত বেশি ভালো হয়ে গেছে যে আমি বলে বোঝাতে পারবো না। খুশিতে বোধ করি আজ ক্লাস টেস্টটাও খুব ভালো দিয়েছি। এমনকি ক্লাস শেষ করে বন্ধুদের আজকে ট্রিটও দিয়েছি। আমরা এসেছি আজ ধানমন্দির ওস ক্যাফ রেস্টুরেন্টে। এখানে আমরা মাঝে মাঝে আসি। আমাদের কত শত আড্ডার স্মৃতি এখানে জমে আছে, তার কোনো হিসাব নেই। আকাশ বার্গারে কামড় বসিয়ে জিজ্ঞেস করলো, কী উপলক্ষে ট্রিট দিচ্ছিস বললি না তো? আমি স্ট্র দিয়ে জুস খেয়ে বললাম, ট্রিট দিচ্ছি, চুপচাপ ট্রিট নে। এত কিছু জেনে কী করবি? সায়রা তখন বলল, না না দোস্ত, এ কেমন কথা? আমরা কারণটা জানবো না? সুমন বলল, তুই কি প্রেম টেম করছিস নাকি? তোকে আজ অন্য দিনের তুলনায় অনেক বেশি খুশি লাগছে। ঝটপট বল তো আসল কারণটা কি? বলল মিতু। আসল নকল কোনো কারণই আমি ওদের বলতে পারিনি, কারণ ওরা এখন আমার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো জানে না। তাই উল্টাপাল্টা বুজুং বাজুং বলে আমি কথা ঘুরিয়ে নিয়েছি। তবে আমার আজকের এত খুশির রেস যে খুব বেশি সময় স্থায়ী হবে না, এটা আমি ক্ষণাক্ষরেও ভাবিনি। বাসায় ফিরেছি খুশি মনে। প্রতিদিনের মতোই খেয়ে দিয়ে ঘুম দিয়েছি। সন্ধ্যায় উঠে পড়তে বসেছি, কিন্তু বাড়িটা আজ বেশ ফাঁকা লাগছে। এত খুশি ছিলাম যে রাহাত ভাইকে নিয়ে সেভাবে ভাবার ফুরসতই হয়নি। রিদি রাতে খাওয়ার জন্য ডাকতে এলো। আমি বই বন্ধ করে খেতে গিয়ে দেখি রাহাত ভাই নেই। ভাবলাম হয়তো এখনই আসবে, কিন্তু না, খাওয়া প্রায় শেষের দিকে, তবুও সে আসছে না। তবে কি সে বাসায় নেই? আমি দোনোমনো করে খাওয়া শেষ করে তার রুমে উঁকি দিয়ে দেখি রুম ফাঁকা। সাহস করে রিদির রুমে গিয়ে রিদিকে জিজ্ঞেস করলাম, রাহাত ভাই এখনো বাসায় আসেনি? ভাইয়া তো অফিসের কাজে ঢাকার বাইরে গেছে, জানো না? আমি ঠোঁট উল্টে বললাম, ও আচ্ছা, জানতাম না, তুই ঘুমা। আমি নিজের রুমে চলে এসেছি। রাহাত ভাইকে প্রায়ই ঢাকার বাইরে যেতে হয় অফিসের কাজের জন্য। আগে যে তিনি কখনো আমায় বলে যেতেন বিষয়টা এমন নয়, কিন্তু এবার কি যাওয়ার পূর্বে তার আমাকে বলা উচিত ছিল না? পরক্ষণেই মনে হলো, আমি তার থেকে এসব কেন আশা করছি। মন বলল, কারণ সে আমাকে ভালোবাসে। সত্যি তো? এ কেমন ভালোবাসা, যাওয়ার আগে একটাবার বলে গেল না, আবার এই পর্যন্ত একটা মেসেজ কলও দিল না। না দিক, না দিলেই বরং ভালো। যে কয়েকটা দিনে বাসায় আছি, দূরে দূরে থাকুক তিনি। তবে আমার এই আত্মসংযম এবং অ্যাটিটিউড বেশিক্ষণ টেকেনি। সকালে ঘুম থেকে ওঠার পরই ভীষণ হাঁসফাঁস লাগছিল। আমি অদ্ভুতভাবে তাকে মিস করতে শুরু করলাম তখন থেকেই। খাবার টেবিলে তাকে না পেয়ে আবার অস্থির হতে শুরু করলাম। আজও বাড়ির সামনে তার গাড়িটা নেই।
কলেজে প্রতিদিন এখন সেই নামিয়ে দেয়, কিন্তু গতকাল ছিল না, আজও নেই। গতকাল বিষয়টা গায়ে না লাগলেও আজ এত বেশি ভীষণ গায়ে লাগছে, বোধ করি বুকেও লাগছে। এমন একটা চিনচিনে ব্যথা, এই ব্যথা রইল আমার সারাটা দিন। সব কিছু এত বেশি তেতো আর বিরক্ত লাগছিল যে আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছিল না। হাসাহাসি তো দূরের কথা, বাড়ি ফিরে আজ আমি খেতেও পারিনি, এমনকি ঘুমাতেও না। মনটা খুব ছটফট করছিল, মন চাচ্ছিল আমি নিজেই একবার কল করি, কিন্তু জানি না কোন অভিমানে সেই কলটাও করতে পারলাম না। তবে ওদের আগ্রহে অপেক্ষা করতে লাগলাম তার ফিরে আসার। সন্ধ্যায় পড়তে বসেছিলাম, কিন্তু পড়াশোনা কিছুই হচ্ছিল না। চোখ বইয়ের দিকে থাকলেও মন পড়েছিল রাহাত ভাইয়ের দিকে। হঠাৎ করে ফোনের মেসেজ টোন বেজে উঠল। আমি তড়িঘড়ি করে ফোন হাতে নিয়ে ভীষণ হতাশ হলাম। সিম কোম্পানি থেকে মেসেজ এসেছে। মন এখন যেন আরও উতলা হতে লাগলো। অদ্ভুত, আমার এত কান্না পাচ্ছে কেন? নিচে গাড়ির শব্দ শুনে আমি দৌড়ে বারান্দায় গেলাম। অবশেষে তিনি তাহলে এসেছেন, কিন্তু বারান্দায় গিয়ে দেখি ছোট চাচ্চুর গাড়ি। তার মানে তিনি আসেননি। এবার আর কান্না আসেনি, কান্না করে ফেলেছি। এত বাজেভাবে আমি তার মায়ায় ফেসে গেছি। তাহলে এবার ফোনের রিংটোন বাজছে। আমি এক ছুটে দৌড় লাগালাম রুমে। আমাকে তো নাম্বারে সচরাচর কল করে না কেউ, বন্ধুরা সবাই অনলাইনে কল করে। চাচু আর চাচিমণি তো বাড়িতেই, তাহলে নিশ্চয়ই রাহাত ভাই কল করেছে। সারাদিন পর তার এখন মনে পড়েছে আমার কথা। ফোন হাতে নিয়েই আমি হাসি হাসি মুখটায় অন্ধকার নেমে এলো। জিপির অফিস থেকে কল এসেছে। প্রকৃতি কি আজ মজা নিচ্ছে আমার সাথে? আমার দুঃখে খুব সুখ পাচ্ছে। আমার অবস্থা হঠাৎ করে এত নাজুক হয়ে গেল যে আমি না খাওয়া পড়া সব বন্ধ হয়ে গেল। রিদিকে যে জিজ্ঞেস করব তিনি কবে আসবেন তাও লজ্জায় পারছিলাম না। এরপরে আবার কি না কি ভেবে বসে। এই যে আমি জানি তিনি আমাকে কল মেসেজ করছেন না, তবু আমি ফোনে কোনো কল মেসেজ এলে আশা নিয়ে চেক করি যে তারই কোনো কল মেসেজ। হতাশ হব জেনেও গাড়ির শব্দ শুনলেও উদগ্রীব হয়ে বারান্দায় চলে যাই, যে হয়তো তিনি এসেছেন। এইভাবে হতাশ হতে হতে আমার মনের অভিমানে পাহাড় জমে গেছে। আমি এখন আশা করতেও ভয় পাচ্ছি। এটাও বুঝে গেছি যে তার সব অভিনয় ছিল, করুণা করেছে আমাকে। তাই বলে ভালোবাসার অভিনয় করার কী দরকার ছিল? আজ 3টা দিন ধরে আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। শরীর দুর্বল হয়ে গেছে। দিদি জোর করে নিয়ে গেল খাওয়ার জন্য। আমি মনমরা হয়ে চুপচাপ খাবার নাড়াচাড়া করছি। আবার গাড়ির শব্দ। ইচ্ছে তো করছে দৌড়ে গিয়ে দেখি, কিন্তু আমি জানি এবারও আমাকে হতাশ হতে হবে। মা, জলদি খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। আমি চমকে পেছনে তাকালাম। রাহাত ভাই এসেছে। চাচিমণি বললেন, হাত মুখ ধুয়ে আয় আগে। আমি হঠাৎই যেন অনুভূতিহীন হয়ে গেছি। মাথা কাজ করছে না, তবে বুঝতে পারছি আমার মন ভীষণ খুশি হয়ে গেছে। পেটের মধ্যে প্রজাপতি উঠছে। রিদির আর চাচুর খাওয়া শেষ, ওরা চলে গেছে। আমি এখনো খাবার নাড়ছি। রাহাত ভাই একদম নির্বিকার ভঙ্গিতে খাচ্ছেন, আমার সাথে কোনো কথাও বলছেন না। চাচু রুম থেকে চাচিমণিকে ডাকছিলেন বিধায় চাচিমণি রুমে গেলেন শুনতে। আমাকে বললেন টিস্যুর প্যাকেটটা ওকে দে। রাহাত ভাইয়ের খাওয়া শেষ। টিস্যু আমার দিকে। আমি টিস্যু এগিয়ে দিলাম তাকে। সে টিস্যু না নিয়ে আমার ওড়না দিয়ে হাত আর মুখ মুছে বললেন, সবাই শুয়ে পড়লে ছাদে এসো। আমাকে আর কিছু বলতে না দিয়ে তিনি চলে গেলেন। তবে আমার হুঁশ আসার সাথে সাথে তীব্র রাগ ও অভিমান হলো। মানে একদম যাতা। 3 দিন কোনো খোঁজ খবর নেই, আর এখন এসে প্রেম দেখানো হচ্ছে। যাব না আমি ছাদে। এবং সত্যি সত্যি আমি ছাদে যাইনি। রাত প্রায় 3টা হবে তখন। ঘুম মাত্র আসতে শুরু করেছে। দরজায় কড়া নাড়ার শব্দ হলো তখন। আমি ভেতর থেকে জিজ্ঞেস করলাম কে? কোনো জবাব এলো না। আবার নক করার শব্দ হলো। 2-3 বার, 4 বার। আমি এবার বিরক্ত হয়ে দরজা খুলে দেখি রাহাত ভাই দাঁড়িয়ে আছেন। তিনি কোনো কিছু না বলেই আমার হাত ধরে বারান্দায় নিয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, ছাদে আসতে বলেছিলাম, আসলে না কেন? কেন যাব? কথা আছে তাই। 3 দিন যখন কথা বলার প্রয়োজন হয়নি, তখন এখনো কথা বলার প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। তিনি মুচকি এসে বললেন, তুমি কি এতে কষ্ট পেয়েছ? কষ্ট পাবো কেন? তাহলে কি অভিমান করেছ? না। রাগ? কোনোটাই না। আমার তো মনে হচ্ছে 3টাই হয়েছে তোমার সাথে। আপনি রুম থেকে চলে যান। রুম থেকে বের করে কি হবে? মন থেকে তো আর বের করতে পারবে না।
আপনি আমার মনে নেই, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। যাক, আমি তাহলে সাকসেস। মানে, আমি ইচ্ছে করে তোমাকে বলে যাইনি এবং কোনো যোগাযোগ করিনি। দেখতে চাচ্ছিলাম তুমি কোনো যোগাযোগ করো কি না, তুমি অস্থির হও কি না আমার জন্য। যখন দেখলাম যোগাযোগ করছো না, তখন সত্যি খুব হতাশ হয়েছিলাম। কিন্তু এখন সামনে থেকে তোমার প্রতিক্রিয়া দেখে মনে আর কোনো দুঃখ হতাশা নেই। এখন আমিও জানি যে তুমি আমাকে ভালোবাসো। আমি না বলতে যাব তার আগে উনি আমার ঠোঁটের ওপর আঙুল রেখে আমাকে চুপ করিয়ে দিয়ে বললেন, হুম, কোনো মিথ্যা বলতে হবে না, সত্যিটা তুমি না জানলেও আমি জানি। 3 দিন আমার নিজেরও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এখন নিজেকে খুব হ্যাপি লাগছে। আমি তার হাতটা সরিয়ে দিলাম। তিনি পকেট থেকে পাই অর্ধমিত একটা বেলি ফুলের গাজরা বের করে বললেন, সেই দুপুরে কিনেছিলাম, তাই শুকিয়ে গেছে। দেখি ঘুরে দাঁড়াতো। কেন? তিনি কোনো উত্তর না দিয়ে আমাকে ঘুরে দাঁড় করালেন। তারপর গাজরাটি আমার চুলের বেনিতে সুন্দর করে পেঁচিয়ে আবার সামনে ঘুরিয়ে দাঁড় করালেন। বাচ্চাদের যেভাবে আদর করে গাল ধরা হয়, তিনি সেভাবে আমার গাল ধরে বাম চোখ টিপ দিয়ে সুরেলা কণ্ঠে এক লাইন গান গাইলেন, এই ফাগুনি পূর্ণিমার রাতে চল পালায়ে যাই। চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ।